হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডিপি হেল্পিং চ্যানেল। আজকে ডিসকাস করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই কনস্টেবল জিকে প্র্যাকটিস সেট। সেরা প্রস্তুতির লড়াইয়ে তোমাদের কনস্টেবল যে সামনে এক্সাম আছে সেই এক্সামের লাস্ট মিনিট সাজেশন হিসাবে এই প্রশ্নের সেটগুলো খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া তোমাদের আসন্ন যে কলকাতা পুলিশ সার্জেন্ট এবং আবগারি মেন্স এক্সাম আছে তোমাদের সেই এক্সামগুলোতেও এই প্র্যাকটিস সেটগুলো খুবই গুরুত্বপূর্ণ। এটা 52 নম্বর সেট। এর আগে বাকি সেটগুলো তোমাদের হয়ে গেছে, খুবই ইম্পর্টেন্ট সেই সেটগুলো। অবশ্যই তোমরা না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে বা তোমরা প্লে লিস্টে গিয়ে চেক করতে পারো, অবশ্যই দেখবে। এছাড়া তোমাদের লুসিয়েন্টের বাংলা ভার্সনে এবং প্রিভিয়াস ইয়ার প্রশ্ন তোমাদের করানো হচ্ছে, সেইগুলো তোমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিচ্ছি, ওখানে গিয়ে অবশ্যই চেক আউট করবে। এছাড়া তোমরা ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হতে পারো, ওখানে তোমরা এই প্রশ্নের সেটগুলো অবশ্যই পাবে। চলো শুরু করা যাক। আজকে 52 নম্বর সেটের প্রথম প্রশ্ন আমরা দেখে নেব। প্রথম ভারতীয় মহিলা হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে 10,000 রান পূর্ণ করেছেন কে? অপশনগুলো দেখো, তানিয়া ভাটিয়া, রিচা ঘোষ, আঞ্জুম চোপড়া নাকি মিতালি রাজ। তাহলে রাইট আনসার হবে মিতালি রাজ। অপশন 4 হচ্ছে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, কম্পিউটার রিলেটেড প্রশ্ন। তোমাদের প্রত্যেকটা সেটেই আমি দিয়ে থাকি একটা করে কম্পিউটার রিলেটেড প্রশ্ন, তার কারণ তোমাদের কম্পিউটার থেকে একটা প্রশ্ন প্রত্যেক বছরই তোমাদের আসে, তাই এখান থেকে খুব ইম্পর্টেন্ট। কম্পিউটার প্রোগ্রামিংয়ে কোনো ত্রুটিকে কি বলা হয়? অপশনগুলো দেখো, বাগ, বিট, ভাইরাস নাকি কোনোটি নয়। কম্পিউটারে প্রোগ্রামিংয়ে যদি কোনো ত্রুটি দেখা যায় তাহলে সেটাকে কি বলা হয়? বাগ বলা হয়। অপশন 1 হচ্ছে রাইট আনসার। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিত কাকে 2020 সালে ব্যাস সম্মানে ভূষিত করা হলো? অপশনগুলো দেখো, মমতা কল্লা, সুনিতা জৈন, লীলা ধর নাকি শরৎ পাকড়ে। তাহলে 2020 সালে ব্যাস সম্মানে ভূষিত করা হয়েছে শরৎ পাকড়েকে। অপশন 4 হচ্ছে রাইট আনসার। আর একটা ইনফরমেশন এখানে জেনে রাখবে, 2020 সালের গান্ধী শান্তি পুরস্কারে সম্মানিত করা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ওকে, এটা কিন্তু গান্ধী শান্তি পুরস্কার, খুব ইম্পর্টেন্ট। দেখো 4 নম্বর প্রশ্ন কি বলছে, হীরাকুদ জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? অপশনগুলো দেখো, ঝাড়খণ্ড, মণিপুর, উড়িষ্যা নাকি পশ্চিমবঙ্গ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের বাছাই করা প্রশ্নগুলোই দেওয়া হচ্ছে যেগুলো তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে হীরাকুদ জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? ওড়িশায় অবস্থিত। অপশন 3 হচ্ছে রাইট আনসার। এই রিলেটেড যে প্রশ্নগুলো তোমাদের এক্সামে আসার মতো সেগুলো একবার দেখে নাও। কোথায় কোন জলবিদ্যুৎ প্রকল্পগুলো গড়ে উঠেছে সেইগুলো থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে, তাই এইগুলো একবার 4টা দেখে নাও। উত্তরাখণ্ডে হচ্ছে তেহরি প্রকল্প আছে, পাঞ্জাবে হচ্ছে ভাগড়া নাঙ্গাল প্রকল্প জলবিদ্যুৎ, আর রাজস্থানে আছে রানা প্রতাপ জলবিদ্যুৎ প্রকল্প, উত্তরপ্রদেশে রিহান জলবিদ্যুৎ প্রকল্প, মহারাষ্ট্রের কয়না জলবিদ্যুৎ প্রকল্প, গুজরাটের উকাই জলবিদ্যুৎ প্রকল্প, মণিপুরের লোকটাক জলবিদ্যুৎ প্রকল্প, আর ঝাড়খণ্ডের 3টে নাম মনে রাখবে, সুবর্ণরেখা, মাইথন এবং পাঞ্চেত। বোঝা গেল? আর কর্ণাটকের হচ্ছে সরাবতী। এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই এক্সাম দিতে যাওয়ার আগে দেখে যাবে। বোঝা গেল? যে টপিকগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট সেই টপিকগুলো আমি বলে দিচ্ছি, ওই টপিকগুলো এক্সাম দিতে যাওয়ার আগে অবশ্যই তোমরা কভার করে যাবে, কারণ ওখান থেকে প্রশ্ন তোমাদের এক্সামে থাকবে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, তুতিকোরিন তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? আগেরটা আমরা জলবিদ্যুৎ পড়লাম, এটা পড়বো তাপবিদ্যুৎ। তুতিকোরিন তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত বলতে হবে। অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, তেলেঙ্গানা নাকি কর্ণাটক। রাইট আনসার হবে তামিলনাড়ুতে অবস্থিত। অপশন 2 হচ্ছে রাইট আনসার। এখানেও আমরা কিছু ইম্পর্টেন্ট তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো দেখে নেব। তামিলনাড়ুতে অবস্থিত হচ্ছে এন্নোর তাপবিদ্যুৎ কেন্দ্র, আর অন্ধ্রপ্রদেশে অবস্থিত হচ্ছে নেল্লোর তাপবিদ্যুৎ কেন্দ্র। এন্নোর একটা, নেল্লোর একটা। ওকে, দুটো কিন্তু আলাদা। আর পশ্চিমবঙ্গে দেখো কতগুলো আছে, বক্রেশ্বর, দুর্গাপুর, বজবজ, সাঁওতালডি আর কাশীপুর। এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে সবকটা নামই মনে রাখবে, কেননা তোমাদের পশ্চিমবঙ্গ থেকে প্রশ্নগুলো বেশি আসে, তাই এগুলো সবকটাই তোমাদের জানতে হবে। আর উত্তরপ্রদেশের হচ্ছে রিহান, রাজস্থানে হচ্ছে কোটা তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত, দিল্লিতে হচ্ছে রাজঘাট অবস্থিত, আর গুজরাটে হচ্ছে গান্ধীনগর অবস্থিত। এইগুলো হচ্ছে এক্সাম ওরিয়েন্টেড মোস্ট ইম্পর্টেন্ট, এইগুলো তোমাদের অবশ্যই দেখে যেতে হবে। এছাড়া অনেক আছে, কিন্তু সেইগুলো না দেখলেও তোমাদের চলবে, সাজেশন হিসাবে তোমাদের এইগুলো অবশ্যই তোমাদের দেখতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? হীরাকুদ, তেহরি, ইদুক্কি নাকি ভাগড়া নাঙ্গাল। তাহলে ভারতের দীর্ঘতম বাঁধ হচ্ছে হীরাকুদ বাঁধ। অপশন 1 হচ্ছে রাইট আনসার। এছাড়া দেখে নাও কিছু ইম্পর্টেন্ট, ভারতের উচ্চতম ও বৃহত্তম বাঁধ কোনটি? দুটোই আনসার হবে হচ্ছে তেহরি বাঁধ। উচ্চতম তেহরি বাঁধ আর বৃহত্তম বাঁধ হচ্ছে তেহরি বাঁধ। মনে রাখবে। ভারতের উচ্চতম হ্রদ কোনটি? এখান থেকে খুবই প্রশ্নটা আসে। ছোলামো নামটা মনে রাখবে। কোথায় অবস্থিত? সিকিমে অবস্থিত। আর ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? সম্বর। কোথায় অবস্থিত? রাজস্থানে অবস্থিত। কোথায় অবস্থানগুলো দিয়ে দিয়েছি, তার কারণ যেগুলো ইম্পর্টেন্ট এগুলো এক্সামে আসতে পারে এখান থেকে। আর বৃহত্তম উপহ্রদ কোনটাকে বলা হয়? চিল্কাকে বলা হয়, যেটা অবস্থিত হচ্ছে ওড়িশায় অবস্থিত। ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি? সিয়াচেন হিমবাহ। ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? কুঞ্চিকল। কোথায় অবস্থিত সেটা? কর্ণাটকে অবস্থিত। আর বৃহত্তম নদী বদ্বীপ কোনটি? মাজুলি বদ্বীপ, যেটা হচ্ছে তোমার গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর মধ্যস্থলে অবস্থিত হচ্ছে মাজুলি দ্বীপটা, এটা অসমে অবস্থিত।
মনে রাখবে। আর ভারতের বৃহত্তম বদ্বীপ কোনটা? সুন্দরবন। ওকে। আর ভারতের বৃহত্তম গুহা মন্দির কোনটা? ইলোরা। কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত। খুব ইম্পর্টেন্ট এই গুহা মন্দিরটা। পরবর্তী প্রশ্ন দেখো, মানুষের মস্তিষ্কের বৃহত্তম অংশ কোনটি? সেরিবেলাম, সেরিব্রাম, মেরুলা অবলাঙ্গাটা নাকি উপরে কোনোটি নয়? তাহলে মানুষের মস্তিষ্কের বৃহত্তম অংশ হচ্ছে সেরিব্রাম। অপশন 2 হচ্ছে রাইট আনসার। এখান থেকে আরেকটা প্রশ্ন যেটা এক্সামে এসে থাকে যে মস্তিষ্কের গড় ওজনটা কত প্রাপ্তবয়স্ক মানুষদের, সেটা বলতে হবে। এটা 1300 থেকে 1400 গ্রাম, যেটা পাউন্ডে হলে 3 পাউন্ড। এটা মনে রাখবে, মানে 3 পাউন্ড তার ওজন। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কততম সংশোধনীতে মৌলিক কর্তব্যের অধ্যায়টি সংযোজিত হয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। এইখান থেকে সংবিধান সংশোধন থেকে তোমাদের একটা প্রশ্ন এক্সামে 100% থাকবে। ওকে, তাহলে এইটা রাইট আনসার কি হবে? মৌলিক কর্তব্যের অধ্যায়নটি সংযোজিত হয়েছে কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে? 40তম সংবিধান সংশোধনী নাকি 41তম নাকি 42তম নাকি 44তম সংবিধান সংশোধনী? রাইট আনসার হবে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্যের অধ্যায়নটি সংযোজিত হয়েছে। এছাড়া দেখো কিছু ইনফরমেশন যেগুলো এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সংবিধান সংশোধনী থেকে। সিকিমকে সহযোগী রাজ্য হিসাবে ভারতের অন্তর্ভুক্ত করা হয় 36তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। এটা কিন্তু মনে রাখবে। আর সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয় মৌলিক অধিকারের তালিকা 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। খুব ইম্পর্টেন্ট, এই সম্পত্তির অধিকারকে যে বাদ দেওয়া হয়েছিল মৌলিক অধিকার থেকে 44তম সংবিধান সংশোধনীটা। ওকে, খুব ইম্পর্টেন্ট। আর ভোটাধিকার বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করে দেওয়া হয়েছিল কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। তোমাদের এক্সামে সংবিধান সংশোধনী থেকে যদি প্রশ্ন আসে, এই হয় 42, নয় 44, নয় 61, নয় 36, এর ভেতরেই তোমাদের কোশ্চেন থাকবে। এর বাইরে তোমাদের আসার সম্ভাবনা খুবই কম। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, রাজ্যসভায় প্রতিদিন সর্বাধিক কতগুলো প্রশ্ন করা যায়? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তাহলে এটা রাইট আনসার কি হবে? 175, 150, 200 নাকি 225? তাহলে রাজ্যসভায় প্রতিদিন সর্বাধিক 175খানা প্রশ্ন করা যায়। অপশন 1 হচ্ছে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, অমরকণ্টক ড্যাশ নদীর উৎস, বা তোমরা এটাও বলতে পারো যে কোন নদী অমরকণ্টক সিংহ থেকে উৎপত্তি হয়েছে? কৃষ্ণা, কাবেরী, নর্মদা নাকি তাপ্তি? রাইট আনসার কি হবে? নর্মদা। অপশন 3 হচ্ছে রাইট আনসার। ওকে, তোমাদের অপশানে যে কৃষ্ণা নদীটা আছে, এই কৃষ্ণা নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে? পশ্চিমঘাট পর্বতমালার মহাবালেশ্বরের কাছ থেকে হয়েছে কৃষ্ণা নদীর উৎপত্তি। এটা কিন্তু মনে রাখবে। এটা একটা পূর্ব বাহিনী নদী। এখান থেকেও কিন্তু প্রশ্ন হয়, কোন বাহিনী নদীগুলো থেকে? পূর্ব বাহিনী, পশ্চিম বাহিনী। পূর্ব বাহিনী নদী কোনগুলো আছে জানো তো? মহানদী, গোদাবরী, কৃষ্ণা আর কাবেরী হচ্ছে পূর্ব বাহিনী নদীর মধ্যে পড়ে। আর পশ্চিম বাহিনী নদী কোনগুলো? নর্মদা, তাপ্তি, মাহি, লুনি, এগুলো হচ্ছে পশ্চিম বাহিনী নদী। বোঝা গেল? আর এই যে কাবেরী নদী যেটা আছে, এটা কোথা থেকে উৎপত্তি হয়েছে? কর্ণাটকের ব্রহ্মগিরি পর্বত থেকে উৎপত্তি হয়েছে এই কাবেরী নদীটা। আর তোমরা নর্মদাটা তো পড়লে অমরকণ্টক সিংহ থেকে। আর এই যে তাপ্তি যে নদীটা আছে, এই তাপ্তি নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? মধ্যপ্রদেশের মুলতাই মালভূমি থেকে এই তাপ্তি নদীর উৎপত্তি হয়েছে। প্রত্যেকটা নদীর উৎপত্তি থেকে প্রশ্ন কিন্তু খুবই আসে, এটা কিন্তু জেনে রাখবে। আর একটা জিনিস জেনে রাখবে যেটা থেকে প্রশ্ন আসে, এই তাপ্তি নদীটা, এই তাপ্তি নদী হচ্ছে কোথায় পতনস্থল হয়েছে? খাম্বাত উপসাগরে। ওকে, পতিত হয়েছে, এটাও কিন্তু জেনে রাখবে। এটা একটা পশ্চিম বাহিনী নদী তাপ্তিটা। তাহলে বোঝা গেল নদী সম্পর্কে। এছাড়া তোমাদের যদি ডিটেলসে দেখতে চাও নদী সম্পর্কে, তোমরা আগের ভিডিওগুলো দেখো, ওখানে তোমাদের আমি নদী সম্পর্কে ডিটেলসে করিয়েছি। কোথায় উৎপত্তি, পতনস্থল, উপনদী কোনগুলো, সেগুলো থেকেও করিয়েছি। চলো তাহলে পরবর্তী প্রশ্ন আমরা দেখব, বক্সারের যুদ্ধ কোন সালে সংগঠিত হয়? এটা বলতে হবে। অপশনগুলো দেখো, 1757, 1764, 1767 নাকি 1761? তাহলে বক্সারের যুদ্ধ সংগঠিত হয়েছিল 1764 সালে। অপশন 2 হচ্ছে রাইট আনসার। এই বক্সারের যুদ্ধ যেটা হয়েছিল, এখানে মীর কাসিমের পরাজয় হয়েছিল, এটাও কিন্তু জেনে রাখবে। পলাশির যুদ্ধ হয়েছিল 1757, প্রথম অপশানে ছিল 1757। এইটা হচ্ছে তোমাদের পলাশির যুদ্ধ হয়েছিল এই সালে। রবার্ট ক্লাইভ দ্বারা ভারতের ব্রিটিশ শাসনের সূচনাও হয়েছিল এই 1757 সালে, এটাও কিন্তু মনে রাখবে। এই যে অপশানটা আছে 1761, এটাতে হয়েছিল পানিপথের তৃতীয় যুদ্ধ। আর এখানে আরেকটা জিনিস মনে রাখবে, 1761 সালে দ্বিতীয় শাহ আলম ভারতের সম্রাট হয়েছিলেন। এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যুদ্ধ রিলেটেড প্রশ্নগুলো কিন্তু আসে। হানুয়ার যুদ্ধ হচ্ছে 1527, এটাও কিন্তু মনে রাখবে। ঘরঘরার যুদ্ধ 1529। কিছু কিছু যুদ্ধ আছে যেগুলো খুবই এক্সামের জন্য ইম্পর্টেন্ট। আর 1539 হচ্ছে চৌসার যুদ্ধ হয়েছিল। 12 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোনটি ফল পাকানোর কাজে ব্যবহৃত হয়? অপশনগুলো দেখো, অ্যাক্রোলিন, অ্যাসিটিলিন, মিথেন নাকি ইথিলিন? তাহলে এই চারটে অপশনের মধ্যে কোনটা রাইট আনসার হবে? ফল পাকাতে ব্যবহার করা হয় ইথিলিন। অপশন 4 হচ্ছে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, লর্ড কার্জন কবে বাংলা ভাগ করেন? অপশনগুলো দেখো, 1901, 1947, 1905 নাকি 1919? তাহলে লর্ড কার্জন বাংলাকে ভাগ করে দিয়েছিল 1905-এ। অপশন 3 হচ্ছে রাইট আনসার। আর 1905-এর গুরুত্ব জানো তো? 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল এবং স্বদেশী আন্দোলন হয়েছিল।
আর 1919 যেটা আছে, এই 1919 সালে কি হয়েছিল এটাও মনে রাখবে, রাওলাট আইন পাস হয়েছিল। কে করেছিল? লর্ড চেমসফোর্ড। এটাও কিন্তু জেনে রাখবে, এখান থেকেও প্রশ্ন আসে। অনেকগুলো গুরুত্ব আছে, তার মধ্যে যেমন ইম্পর্টেন্ট যেগুলো 1919 সালটা সম্পর্কে বলছি। এটা হচ্ছে রাওলাট আইন পাস হয়েছিল, মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার হয়েছিল, তৃতীয় ইঙ্গো আফগান যুদ্ধ হয়েছিল, এবং জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ও খিলাফত আন্দোলনের সূচনা সব এই 1919 সালে হয়েছিল। এই 1919 সালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, গরবা নাচ ভারতের কোন রাজ্যে প্রচলিত? রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র নাকি অসম? তাহলে এটা রাইট আনসার কি হবে? গরবা নাচ হচ্ছে প্রচলিত গুজরাটে। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব। প্রথম অস্কার জয়ী ভারতীয় কে? মতিলাল, সত্যজিৎ রায়, ভানু আথাইয়া নাকি আর রহমান? তাহলে প্রথম অস্কার জয়ী ভারতীয় কে? রাইট আনসার হবে সত্যজিৎ রায়। অপশন 2 হচ্ছে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন? এডিসন, ফ্যারাডে, জেমস নাকি স্টিফেনসন? রেল ইঞ্জিন আবিষ্কার করেন কে? রাইট আনসার হবে স্টিফেনসন। অপশন 4 হচ্ছে রাইট আনসার। দেখো এখানে আর একটা ইনফরমেশন জানবে যেটা তোমাদের এক্সামে আসার মতো। এই যে মাইকেল ফ্যারাডে, অর্থাৎ ফ্যারাডে যেটা রয়েছে, মাইকেল ফ্যারাডে, ইনি কি আবিষ্কার করেছিলেন? ইনি তড়িৎচুম্বকীয় তত্ত্ব আবিষ্কার করেছিলেন। এখান থেকে আরো কিছু প্রশ্ন আছে, তোমাদের আগের ভিডিওগুলোতে করিয়েছি, তবুও তোমাদের বলে রাখছি। প্রোটন কণা কে আবিষ্কার করেন? খুব ইম্পর্টেন্ট, রাদারফোর্ড। ওকে, আর পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস কে আবিষ্কার করেন? রাদারফোর্ড। এই দুটো কিন্তু রাদারফোর্ড আবিষ্কার করেছিলেন, খুব ইম্পর্টেন্ট। আর নিউটন কণাকে আবিষ্কার করেছিলেন? চ্যাডউইক। আর এক্স রশ্মি থেকে প্রশ্নটা খুবই আসে, রন্টজেন হচ্ছে এক্স রশ্মি আবিষ্কার করেন। পরবর্তী প্রশ্ন দেখো, শ্রী চৈতন্যদেব গোয়ায় কার কাছে দীক্ষা নেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কেশব ভারতী, ঈশ্বরপুরী, কবির নাকি উপরের কেউই নন? তাহলে রাইট আনসার কি হবে? চৈতন্যদেব গোয়ায় দীক্ষা নিয়েছিলেন ঈশ্বরপুরীর কাছ থেকে। অপশন 2 হচ্ছে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, শুষ্ক বরফ কাকে বলা হয়? নাইট্রাস অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড নাকি ক্যালসিয়াম অক্সাইড? তাহলে শুষ্ক বরফ বলা হয় হচ্ছে কার্বন ডাই অক্সাইডকে। অপশন 2 হচ্ছে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, রক্ততঞ্চনে কোন ভিটামিন সাহায্য করে? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন কে নাকি ভিটামিন বি? রক্ততঞ্চনে কোন ভিটামিন সাহায্য করে? ভিটামিন কে। ওকে, অপশন 3 হচ্ছে রাইট আনসার। এখান থেকে আরো কিছু প্রশ্ন তোমরা জেনে রাখবে। এই যে ভিটামিন কে যেটা পড়লাম, এই ভিটামিন কে এর রাসায়নিক নামটা জেনে রাখবে। রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন, ভিটামিন কে। আর এই ভিটামিন কে এর অভাবজনিত রোগটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, রক্তক্ষরণ বা হেমারেজ হচ্ছে ভিটামিন কে এর অভাবে হয়, এটা জেনে রাখবে। আর ভিটামিন এ যেটা আছে অপশন এ তে, এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। ওকে, আর এটার জন্য ভিটামিন এর জন্য যে অভাবজনিত রোগগুলো হয় সেগুলো কি না? রাতকানা। এই ভিটামিন ডি যেটা রয়েছে, ভিটামিন ডি এর হচ্ছে অভাবজনিত রোগটা জেনে রাখবে, খুবই আসে এক্সামে, রিকেট যে রোগটা হয় সেটা বাচ্চাদের, আর বড়দের যেটা হয় সেটা হচ্ছে অস্টিওম্যালেসিয়া। দুটো নামই মনে রাখবে, অস্টিওম্যালেসিয়াটা হচ্ছে বড়দের হয় আর বাচ্চাদের হয় রিকেট, এই ভিটামিন ডি এর অভাবে। ক্লিয়ার হলো? চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব। ভারতরত্ন পুরস্কার কোন সাল থেকে দেয়া শুরু হয়? দেখো স্ট্র্যাটেজিকের মধ্যে খুব ইম্পর্টেন্ট, 1952, 1953, 1954 নাকি 1955? তাহলে ভারতরত্ন পুরস্কার প্রথম দেয়া শুরু হয়েছিল 1954 সাল থেকে। অপশন 3 হচ্ছে রাইট আনসার। এখানে আর একটা ইনফরমেশন জেনে রাখবে, 1954 সালে যে প্রথম পুরস্কারটা দেওয়া হয়েছিল ভারতরত্ন, কাকে দেওয়া হয়েছিল এগুলো কিন্তু জেনে রাখবে। সি রাজাগোপালচারীকে দেওয়া হয়েছিল, এস রাধাকৃষ্ণনকে দেওয়া হয়েছিল, আর সি ভি রমনকে দেওয়া হয়েছিল প্রথম। আর সর্বশেষ দেওয়া হয়েছে 2019 সালে। 2019 সালে লাস্ট হচ্ছে তোমার এই ভারতরত্ন পুরস্কারটা দেওয়া হয়েছে। কাদের কাদের দেওয়া হয়েছে? নানাজি দেশমুখকে দেওয়া হয়েছে, ইনি কিন্তু মরণোত্তর। আর ভূপেন হাজারিকাকে দেওয়া হয়েছে, ইনিও মরণোত্তর পেয়েছেন। আর প্রণব মুখোপাধ্যায়কে দেওয়া হয়েছে। নানাজি দেশমুখ, ভূপেন হাজারিকার, প্রণব মুখোপাধ্যায়কে 2019 সালে দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতে কয়লা উৎপাদনে কোন রাজ্য প্রথম? এই রকম ধরনের প্রশ্নগুলো তোমাদের এক্সামে প্রায়শই দেখা যায়। অপশনগুলো দেখো, বিহার, কর্ণাটক, উড়িষ্যা নাকি ঝাড়খণ্ড? তাহলে ভারতে কয়লা উৎপাদনের প্রথম রাজ্য হচ্ছে ঝাড়খণ্ড। অপশন 4 হচ্ছে রাইট আনসার। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোনটির জন্য স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়? সায়েন্স থেকে প্রশ্ন। অপশনগুলো দেখো, সোডিয়াম, সালফার, অক্সিজেন নাকি কার্বন ডাই অক্সাইড? তাহলে এই চারটে অপশনের মধ্যে কোনটা ঠিক হবে? স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয় কিসের জন্য? সোডিয়ামের জন্য। অপশন 1 হচ্ছে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, স্বর্ণলতা কোন ধরনের উদ্ভিদ? পরজীবী, মৃতজীবী, মিথজীবী নাকি স্বভোজী? তা রাইট আনসার কোনটা হবে? স্বর্ণলতা কোন ধরনের উদ্ভিদ? রাইট আনসার হবে পরজীবী উদ্ভিদ। অপশন 1 হচ্ছে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, নরওয়ের মুদ্রার নাম কি? এই মুদ্রাগুলো থেকে তোমাদের এক্সামে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি, তাই মুদ্রাগুলো অবশ্যই এক্সাম দিতে যাওয়ার আগে দেখে যাবে কোথাকার মুদ্রাকে কি বলা হয়। তাই এটা রাইট আনসার কি হবে? নরওয়ের মুদ্রাকে কি বলা হয়? রাইট আনসার হবে ক্রোন বলা হয়। অপশন 3 হচ্ছে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতে কোন উপজাতির সংখ্যা সবচেয়ে বেশি? ভিল, কোল, মুন্ডা নাকি সাঁওতাল? তাহলে রাইট আনসার কি হবে? ভারতের কোন উপজাতির সংখ্যা সবচেয়ে বেশি? এটা হচ্ছে রাইট আনসার হবে সাঁওতাল। অপশন 4 হচ্ছে রাইট আনসার।
এখানে আরেকটা ইনফরমেশন জেনে রাখবে যে ভিল উপজাতি যেটা প্রথম অপশানে রয়েছে, এটা কোথায় দেখা যায় এগুলো জেনে রাখবে। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান এবং গুজরাটে হচ্ছে ভিল উপজাতি দেখা যায়। আর এই অপশানে দেখো 3 নম্বর অপশানে যেটা আছে মুন্ডা, এই মুন্ডা উপজাতি দেখা যায় ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার এবং পশ্চিমবঙ্গ। আর সাঁওতাল উপজাতি কোথায় কোথায় দেখা যায়? পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহারে সাঁওতাল উপজাতিগুলো দেখা যায়। খাসি উপজাতি দেখা যায় হচ্ছে মেঘালয়, আসাম, খুব ইম্পর্টেন্ট। ওকে, আর কোল উপজাতি যেটা এখানে অপশানে রয়েছে এটা দেখা যায় হচ্ছে মধ্যপ্রদেশে। আর চেঞ্চুস কোথায় দেখা যায়? উড়িষ্যাতে দেখা যায়। অন্ধ্রপ্রদেশেও দেখা যায় চেঞ্চুস, এটাও জেনে রাখবে। আর এখান থেকে আরেকটা খুবই ইম্পর্টেন্ট যেটা খুবই এসে থাকে, জারোয়া উপজাতি। জারোয়া উপজাতি হচ্ছে আন্দামান দ্বীপপুঞ্জে অবস্থিত। তোমাদের এগুলো আমি ডিটেলসে করিয়েছি, তোমরা আগের ভিডিওগুলো দেখো, ওখানে তোমরা পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, কানের কোন অংশটি শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? 4টে অপশন আছে দেখো, ককলিয়া, অটোলিথ, ইনকাস নাকি টিম্প্যানিক পর্দা। তাহলে কানের কোন অংশটি শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? রাইট অ্যান্সার হবে অটোলিথ। অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো 27 নম্বর, কোন কমিটির পরামর্শে 24 পরগনা জেলা 1986 সালে দুভাগে ভাগ হয়ে যায়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে এটা রাইট অ্যান্সার কি হবে? নীতি অধিকারী কমিটির দ্বারা হয়েছিল। অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, কোন পদার্থবিজ্ঞানী দামোদর ভ্যালি কর্পোরেশনের প্রথম নকশাটি তৈরি করেছিলেন? খুব ভালো প্রশ্ন এটা। তাহলে এটা রাইট অ্যান্সার কি হবে? সিভি রমন, প্রশান্ত চন্দ্র মহালানবিস, বিক্রম সারাভাই নাকি মেঘনাথ সাহা? দামোদর ভ্যালি কর্পোরেশনের প্রথম নকশাটি তৈরি করেছিলেন মেঘনাথ সাহা। অপশন 4 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নারায়ণ সেতু কোন নদীর ওপর গড়ে উঠেছে? নর্মদা, গোদাবরী, বিতস্তা নাকি তাপ্তি? তাহলে নারায়ণ সেতু হচ্ছে গড়ে উঠেছে গোদাবরী নদীর ওপর। অপশন 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, অন্ধকূপ হত্যা কোথায় সংঘটিত হয়েছিল? মুম্বাই, কলকাতা, চেন্নাই নাকি পানিপথ? তাহলে এটা রাইট অ্যান্সার কি হবে বলো? অন্ধকূপ হত্যা সংঘটিত হয়েছিল কলকাতাতে। অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, কোন যন্ত্রের সাহায্যে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয়? অপশনগুলো দেখো, ট্রান্সফরমার, ইন্ডাক্টর, ডায়নামো নাকি বৈদ্যুতিক মোটর? তাহলে কোন যন্ত্রের সাহায্যে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয়? বৈদ্যুতিক মোটর হবে রাইট অ্যান্সার। অপশন 4 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কার দেহে মুক্ত সংবহন দেখা যায় না? ভালো করে প্রশ্নটা দেখবে, দেখা যায় না বলেছে কোন দেহে? চিংড়ি, শামুক, কেঁচো নাকি ঝিনুক? তাহলে রাইট অ্যান্সার কি হবে? কেঁচো। এই কেঁচোর দেহে হচ্ছে মুক্ত সংবহন দেখা যায় না। বোঝা গেল? অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, অজন্তা গুহা কোন যুগের স্থাপত্য? মৌর্য, পল্লব, গুপ্ত নাকি কুষাণ? তাহলে অজন্তা গুহা হচ্ছে গুপ্ত যুগের একটা স্থাপত্য। অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। এই গুপ্ত বংশ সম্পর্কে একটু ডিটেলসে জেনে রাখবে। এই গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? শ্রীগুপ্ত। শেষ রাজা কে ছিল গুপ্ত বংশের? বিষ্ণুগুপ্ত। আর শ্রেষ্ঠ রাজা কে ছিল গুপ্ত বংশের? সমুদ্রগুপ্ত। আর এই যে মৌর্য বংশ যেটা আছে, এই মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। ওকে, আর এর শেষ রাজা হচ্ছে বৃহদ্রথ, আর শ্রেষ্ঠ রাজা হচ্ছে অশোক মৌর্য বংশে। এই যে পল্লব বংশ যেটা আছে, এই পল্লব বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে সিংহ বিষ্ণু। ওকে, আর শ্রেষ্ঠ রাজা হচ্ছে প্রথম নরসিংহ বর্মন। আর এই কুষাণ বংশটা খুব ইম্পর্টেন্ট। এই কুষাণ বংশটা হচ্ছে প্রতিষ্ঠাতা হচ্ছে কুজুল কদভিশেষ বা প্রথম কদভিশেষ বলা হয়, যেটা অপশানে থাকবে সেটা করবে। আর শেষ রাজা হচ্ছে কুষাণ বংশের বাসুদেব, আর শ্রেষ্ঠ রাজা হচ্ছে কনিষ্ক। খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা রাজবংশগুলো। তোমাদের এইগুলো আমি ক্লাস করিয়েছি, তোমরা আগের ভিডিওগুলো দেখলে তোমরা সেখানে পেয়ে যাবে। প্রত্যেকটা ক্লাস তোমাদের করানো আছে। যে টপিকগুলো করাচ্ছি এই টপিকের বাইরে তোমাদের কোনো প্রশ্ন আসবে না এক্সামে। খুব ইম্পর্টেন্ট টপিক, এবং এই টপিকগুলো ধরেই তোমরা পড়ে যাও, তোমরা এক্সামে 100% প্রশ্ন এখান থেকে কমন পাবে। পরবর্তী প্রশ্ন দেখো, জাতীয় কংগ্রেস গঠনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং, লর্ড রিপন, লর্ড ড্রাফটিন নাকি লর্ড এলগিন? জাতীয় কংগ্রেস যখন গঠন করা হয় সেই সময় ভাইসরয় ছিলেন লর্ড ড্রাফটিন। অপশন 3 হচ্ছে রাইট আনসার। এই আরেকটা জিনিস বলতে পারবে যে এই যে লর্ড ড্রাফটিনের সময়কালটা কত ছিল? 1884 থেকে 1888 পর্যন্ত তিনি ভাইসরয় ছিলেন। লর্ড ড্রাফটিনের কথা বলছি। ওকে, আর এখানে আরেকটা জিনিস মনে রাখবে, এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাতা হয়েছিল কত সালে? প্রতিষ্ঠাতা হয়েছিল জাতীয় কংগ্রেস 1885 সালে। ওকে, 1885 সালে তোমাদের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাতা হয়েছিল। এখান থেকে আরেকটা প্রশ্ন এসে যাচ্ছে যে জাতীয় কংগ্রেস 1825 সালে প্রতিষ্ঠাতা হয়েছিল, সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র ব্যানার্জি। কোথায় হয়েছিল? বোম্বেতে, গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব, কোন বিদেশি পর্যটক চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে আসেন? অপশনগুলো দেখো, হিউয়েন সাং, ভাস্কো ডা গামা, মেগাস্তিনিস নাকি ফাহিয়েন? তাহলে চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে এসেছিলেন কে? রাইট আনসার কি হবে? রাইট আনসার হবে মেগাস্তিনিস। অপশন 3 হচ্ছে রাইট আনসার। এখানে আরো জেনে রাখবে, এই মেগাস্তিনিস হচ্ছে গ্রিস দেশের লোক ছিল। মেগাস্তিনিসের লেখা একটা গ্রন্থের নামও মনে রাখবে, ইন্ডিকা ছিল মেগাস্তিনিসের লেখা একটা গ্রন্থ। ওকে, আর এই যে ফাহিয়েন যে 4 নম্বর অপশানে ছিল, এই ফাহিয়েন হচ্ছে চীন দেশের একজন লোক ছিলেন। ইনি এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়।
এনার লেখা একটা বইয়ের নাম হচ্ছে ফুকুওকি, মানে ফাইয়েনের লেখা, বোঝা গেল। আর হিউয়েন সাং যেটা প্রথম অপশানে রয়েছে, এই হিউয়েন সাং কার সময় এসেছিল? ইনি এসেছিলেন হচ্ছে হর্ষবর্ধনের সময়। ওকে, আর এনার লেখা মানে হিউয়েন সাং এর লেখা একটা গ্রন্থ হচ্ছে কি সিইউকি, বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ভারত বাংলাদেশ, ভারত পাকিস্তান, ভারত আফগানিস্তান, ভারত চীন। তাহলে ম্যাকমোহন লাইন অবস্থিত ভারত ও চীনের মধ্যে। ওকে, ভারত ও চীনের মধ্যে ম্যাকমোহন লাইন অবস্থিত। অপশন 4 হচ্ছে রাইট আনসার। আর একটা জিনিস এখান থেকে জেনে রাখবে, র্যাডক্লিফ লাইনটা, এটা থেকেও প্রশ্ন আসে। র্যাডক্লিফ লাইন অবস্থিত ভারত ও পাকিস্তানের মধ্যে। আর লাইন অফ কন্ট্রোল যেটাকে বলা হয় LOC লক, এইটা হচ্ছে অবস্থিত কোথায়? ভারত ও পাকিস্তানের মধ্যে। ওকে, আর LAC যেটা আছে LAC এই ল্যাক, এইটা কোথায় অবস্থিত? LACটা ভারত ও চীনের মধ্যে অবস্থিত এইটা। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো 37 নম্বর, উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন? সমুদ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, মহাপদ্মনন্দ নাকি অশোক? উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন? রাইট আনসার হবে মহাপদ্মনন্দ। অপশন 3 হচ্ছে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, পৃথিবীতে কোন দেশ রেশম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? চীন, জাপান, ভারত নাকি বাংলাদেশ? তাহলে পৃথিবীতে কোন দেশ রেশম উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে? রাইট আনসার হবে জাপান। অপশন 2 হচ্ছে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, পৃথিবীর উচ্চতম হ্রদের নাম কি? অপশনগুলো দেখো, শিবসমুদ্রম, টিটিকাকা, বৈকাল নাকি উপরে কোনোটি নয়। তাহলে পৃথিবীর উচ্চতম হ্রদের নাম হচ্ছে টিটিকাকা হ্রদ। অপশন 2 হচ্ছে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? আগ্রা, দেরাদুন, নাগপুর নাকি লখনৌ? তাহলে অরণ্য গবেষণা কেন্দ্রটা খুব ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ার অনেকবার রিপিট হয়েছে এই প্রশ্নটা। তাহলে অরণ্য গবেষণা কেন্দ্র অবস্থিত দেরাদুনে। ডাবলিন কোন দেশের রাজধানী? স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, গ্রিনল্যান্ড নাকি জার্মানি? রাজধানীগুলো থেকে প্রশ্ন তোমাদের আসবে, মুদ্রা থেকে বললাম এবং রাজধানীগুলো বলছি। রাজধানীগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, রাজধানীগুলো অবশ্যই দেখে যাবে এক্সাম দিতে যাওয়ার আগে। রাজধানী থেকে একটা প্রশ্ন তোমাদের আসার সম্ভাবনা বেশি। তাহলে এটা রাইট আনসার কি হবে? ডাবলিন কোন দেশের রাজধানী? রাইট আনসার হবে আয়ারল্যান্ডের। অপশন 2 হচ্ছে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, বিশ্ব তথ্য সংরক্ষণ দিবস কবে পালিত হয়? অপশনগুলো দেখো, 27শে জানুয়ারি, 28শে জানুয়ারি, 29শে জানুয়ারি নাকি 30শে জানুয়ারি? বিশ্ব তথ্য সংরক্ষণ দিবস পালিত হয় 28শে জানুয়ারি। অপশন 2 হচ্ছে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, ঘাটপ্রভা পাখি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? এই অভয়ারণ্যগুলো বারবার বলি, খুব ইম্পর্টেন্ট, একদম জলের মতো মুখস্থ করে যাবে এক্সাম দিতে যাওয়ার আগে। এটা রাইট আনসার হবে কর্ণাটক। অপশন 3 হচ্ছে রাইট আনসার। এই যে কর্ণাটক যে অপশনটা রয়েছে, এই কর্ণাটক থেকেও কিন্তু কিছু অভয়ারণ্য থেকে আসে জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য, যেমন ভদ্রা অভয়ারণ্য এই কর্ণাটকে অবস্থিত, আর বানারঘাটা জাতীয় উদ্যান আর নাগারহোল জাতীয় উদ্যান এই দুটো কিন্তু কর্ণাটকে অবস্থিত। বোঝা গেল? তোমাদের ডিটেলসে যদি অভয়ারণ্যগুলো দেখতে চাও, তোমরা সেখানে প্রিভিয়াস ভিডিওগুলো তোমরা দেখো, ওখানে তোমরা পেয়ে যাবে। ওকে, তোমাদের আমি করিয়ে দিয়েছি ওগুলো অলরেডি। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটি গঙ্গার সমভূমিতে এসে পড়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। গঙ্গার সমভূমিতে এসে মিশেছে কোনটা বলতে হবে? দেবপ্রয়াগ, গয়া, হরিদ্বার নাকি এলাহাবাদ? তাহলে রাইট আনসার হবে হরিদ্বার। অপশন 3 হচ্ছে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের লিগনাইট খনি কোন রাজ্যে আছে? মানে লিগনাইটের খনি কোন রাজ্যে আছে বলতে হবে। কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু নাকি অন্ধ্রপ্রদেশ? তাহলে এটা রাইট আনসার কি হবে? লিগনাইট খনি ভারতে আছে তামিলনাড়ুতে। অপশন 3 হচ্ছে রাইট আনসার। এছাড়া কিছু জেনে রাখবে যেগুলো এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। উড়িষ্যাতে আকরিক লোহা, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ তিনটেই কিন্তু সবথেকে বেশি পরিমাণে উড়িষ্যায় পাওয়া যায়। আর তামাটা থেকে প্রশ্ন আসে, তামাটা হচ্ছে রাজস্থানে পাওয়া যায়। ক্লিয়ার হলো? তাহলে ভারতের এই সর্বাধিক খনিজ উৎপাদনকারী রাজ্যগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসে, এগুলো জেনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, কোন বছর প্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়? স্ট্র্যাটেজিকের মধ্যে ইম্পর্টেন্ট। 1962, 1965, 1971 নাকি 1977? জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয় 1962 সালে। অপশন 1 হচ্ছে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, কোন বছর ভারতে প্রথম লোকসভা তৈরি হয়? 1952, 1953, 1950? এটা দুবার রিপিট হয়ে গেছে 1952টা। তাহলে রাইট আনসার কি হবে? 1952তে। ওকে, অপশন 1 হচ্ছে রাইট আনসার, এটা দুবার প্রিন্ট হয়েছে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোন ধাতু জার্মান সিলভারে নেই? কোন ধাতু নেই বলেছে, ভালো করে প্রশ্নটা দেখে আনসার করবে। তামা, দস্তা, নিকেল নাকি রূপো? কোনটা জার্মান সিলভারে নেই বলতে হবে। রাইট আনসার হবে রূপা। রূপা হচ্ছে জার্মান সিলভারে নেই। দেখো জার্মান সিলভারে তাহলে কোনগুলো আছে? তামা আছে, অর্থাৎ কপার, যেটাকে বলা হয় Cu। ওকে, কপার। আর জিঙ্ক আছে, জিঙ্ক হচ্ছে Zn, হচ্ছে দস্তা। ওকে, Zn। আর তোমার নিকেল হচ্ছে Ni, নিকেল। এইগুলো হচ্ছে তোমার জার্মান সিলভারে আছে, কিন্তু রূপোটা হচ্ছে নেই। এখান থেকে মনে রাখবে পিতলে কি কি আছে। পিতলে আছে হচ্ছে কপার এবং জিঙ্কটা হচ্ছে তোমার পিতলে থাকে, আর কাঁসাতে থাকে হচ্ছে কপার এবং টিন, আর ব্রোঞ্জে থাকে হচ্ছে কপার এবং টিন। কাঁসা এবং ব্রোঞ্জ দুটোতেই কপার এবং টিন থাকে। আর গান মেটালে কি কি থাকে? কপার, জিঙ্ক এবং টিন, এই তিনটেই কিন্তু গান মেটালে থাকে। বোঝা গেল?
চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব, পিতবিন্দু চোখের কোথায় থাকে? রেটিনাতে, কর্নিয়াতে, কনজাংটিভাতে, নাকি উপরে কোনোটি নয়? পিতবিন্দু চোখের কোথায় থাকে? এটা থাকে হচ্ছে রেটিনাতে। অপশন 1 হচ্ছে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, কনিষ্ককে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন কে? কনিষ্ককে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন কে? রাইট আনসার কি হবে? রাইট আনসার হবে অশ্ব ঘোষ। অপশন 2 হচ্ছে রাইট আনসার। আজকে এই 50টা প্রশ্ন তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবে। নেক্সট ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাবে। এছাড়া তোমরা ফেসবুক পেজ এবং টেলিগ্রামে যুক্ত হও, সেখানে তোমাদের এই প্রশ্নগুলো ওখানে প্রোভাইড করে দেওয়া হবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।